একটা স্কিল যেটা তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এমনকি প্রফেশনাল লাইফেও এক ধাপ এগিয়ে থাকতে হেল্প করবে। আমি লাইফে ফার্স্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে, আর এখন ক্লাস 6 থেকেই তোমরা চমৎকার সব প্রেজেন্টেশন দিচ্ছ। এই জায়গায় এসে সবারই পা কাঁপে, গলা কাঁপে, মুখ শুকায় যায়, হাত ঘামতে থাকে। তোমার যদি এই ফিলিংটা হয়, আমি তোমাকে বলতে পারি আমার এই ফিলিংটা আরো বেশি হয়েছিল। আমি আমার অভিজ্ঞতার সবটুকু দিয়ে তোমাদের জন্য এমন একটি কোর্স বানিয়েছি যেখান থেকে তোমরা শিখবে চমৎকার পোস্টার বানানো এবং অসাধারণভাবে সেটার প্রেজেন্টেশন দেয়া। কোন কোন জিনিস একেবারে করা যাবে না, লেখাগুলো কেমন হওয়া দরকার, কি কি জিনিস লাগে, আর্ট পেপার, জিগজ্যাগ কাঁচি, রঙিন কাগজ, কিভাবে একটা অসাধারণ প্রেজেন্টেশন দিতে পারো। সবার দিকে তাকাতে হয়, একদম ডিরেক্ট কানেকশন, কোন জায়গায় জেস্টার ইউজ করবা, কোন জায়গায় প্রপার পশ্চার ইউজ করবা, এই পুরো জিনিসটা শেখাবো এই কোর্সে। তো চলো দেরি না করে আমাদের এই কোর্সটা শুরু করা যাক। হাই দেয়ার এভরিওয়ান, আমাদের পোস্টার প্রেজেন্টেশন কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আমি এক যুগেরও বেশি সময় ধরে মানুষকে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেটা শেখাচ্ছি। আমার অনেক দিনের একটা আক্ষেপ ছিল, সেটা হলো স্কুল লাইফ থেকে কেন এই জিনিসটা শেখানো হয় না। আমরা সচরাচর সবাই ইউনিভার্সিটিতে যাই শিখি, এবং আমার এখন খুবই ভালো লাগছে যে তোমাদেরকে তোমাদের স্কুল লাইফ থেকে এই জিনিসটা আমি শেখাতে পারছি। আমার এই কোর্সে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে যে কোনো একাডেমিক টপিকের উপর যেই টপিকে দেয় না কেন তুমি একটা চমৎকার পোস্টার বানাতে পারো। এককভাবে বানাতে পারবে, দলগতভাবে বানাতে পারবে, এবং পোস্টারটি যখন তোমার হাতে থাকবে এই পোস্টারটি নিয়ে তুমি কিভাবে একটা অসাধারণ প্রেজেন্টেশন দিতে পারো। অ্যান্ড এই পুরো জিনিসটা শেখাবো এই কোর্সে। তো চলো দেরি না করে আমাদের এই কোর্সটা শুরু করা যাক। দেখো, যে কোনো কাজের আগেই প্রপার প্ল্যানিং দরকার, এবং এই পরিকল্পনা এবং প্রস্তুতিটাই তোমাকে তোমার সুন্দর একটা পোস্টার বানাতে অনেকটুকু হেল্প করবে। আর বানানোর পুরো প্রসেসে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো থেকে তোমাকে সেফ রাখবে। তোমাদের ইউজুয়ালি দুইভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে একক প্রেজেন্টেশন দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে দলগত প্রেজেন্টেশন দিতে হয়। দেখো, দুটো ক্ষেত্রেই পোস্টার বানানোর কাজটা কিন্তু একই থাকে। তো কিছু কিছু জিনিস আছে যেটা একক এবং দলগত প্রেজেন্টেশনের ক্ষেত্রে একইভাবে মেনটেন করতে হবে, আর কিছু কিছু জিনিস আছে শুধুমাত্র দলগত প্রেজেন্টেশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো শুরু করা যাক একক প্রেজেন্টেশন দিয়ে, যেখানে তুমি একাই রাজা, তোমাকে পুরো কাজটি করতে হবে। সো প্রথমেই তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো তুমি কোন ধরনের পোস্টার বানাতে চাও। এটা কোন সাইজের হবে, বড় হবে নাকি ছোট হবে, এরকম ওয়াইড স্ক্রিন হবে নাকি ভার্টিক্যাল হবে, রঙিন হবে নাকি সাদা কালো হবে, অনেক তথ্যবহুল হবে নাকি অনেক পিক্টোরিয়াল হবে, ইনফোগ্রাফিক বেসড হবে। সো কোন ধরনের পোস্টার বানাবে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমাদের বাকি পরবর্তী সবগুলো কাজ, যেটার উপর তোমার উপকরণ সংগ্রহ ডিপেন্ডেন্ট থাকবে, যেটার উপর তোমার পিকচার সংগ্রহ ডিপেন্ডেন্ট থাকবে, সেটার উপর ডিপেন্ডেন্ট থাকবে তুমি কি পরিমাণ রিসার্চ করবে এবং কোন টপিকে রিসার্চ করবে। দ্বিতীয়ত, তোমাকে জানতে হবে তোমার পোস্টারের ডিজাইন কেমন হবে। ডিজাইন এবং লেআউট নিয়ে আমরা কমপ্লিটলি আলাদাভাবে একটা ভিডিও করেছি, যেখানে সব ধরনের লেআউট নিয়ে তোমাদেরকে সার্বিকভাবে ধারণা দেওয়া হবে, এবং কোন লেআউটটা কোন ধরনের টপিকে বেটার কাজ করে সেটাও আমি তোমাদেরকে শেখাবো। বাট পোস্টার বানানোর আগে তোমার লেআউটটা ঠিক করে ফেললে তোমার বাকি পুরো কাজটা অনেক গুছানো হবে। তৃতীয়ত, পোস্টারে কি লেখা থাকবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ পোস্টারের মূল যে অংশটা সেটা হলো লেখাটা। লেখাটা কি বই থেকে নিবা, লেখাটা কি ইন্টারনেট থেকে সংগ্রহ করবা, লেখাটা কি তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে বানিয়ে লিখবা, এটা কি হাতে লেখা থাকবে নাকি এটা তুমি প্রিন্টারে প্রিন্ট করে এখানে লাগিয়ে দিবা, এর সব কিছু কিন্তু তোমাকে আগে থেকে চিন্তা করতে হবে। আর মনে রেখো, লেখা হাতে লিখো আর প্রিন্ট করে লেখো সেটা আলাদাভাবে আগে সেট করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে অনলি দেন তুমি তোমার পোস্টারে সেটা অ্যাড করবে বা লেখা শুরু করবে। এরপরে আসে কি কি ছবি থাকবে। ওই যে বলে না,
পিকচার ডিসক্রাইবস 1000 ওয়ার্ডস। সো যে কোনো একটা ছবি কিন্তু অনেক কিছু প্রকাশ করে, আর দূর থেকে পোস্টার লেখাগুলো আসলে কমই পড়া যায়। স্পেশালি তুমি যদি একটা এমন ক্লাসে থাকো যেখানে 40 জন শিক্ষার্থী আছে, তোমার পোস্টারটি যদি সামনে থাকে, তোমার একদম শেষ মাথায় বসে থাকা বন্ধুটি কিন্তু প্রপারলি সবকিছু দেখতে পাবে না, কিন্তু পোস্টারের ছবিগুলো ক্লিয়ারলি দেখতে পারবে। তাই মনে রেখো, ছবিগুলো কিন্তু যে কোনো পোস্টারের খুবই ইন্টিগ্রাল একটা পার্ট। আর লেখা, সব ধরনের লেখা একেবারে কাইন্ড অফ সিমিলার থাকে, বাট ছবিগুলো যে কোনো পোস্টারকে অনেক ভাইব্রেন্ট করে। এগেন, ছবিগুলো কোথা থেকে কালেক্ট করবে, নিজে আঁকবে নাকি ইন্টারনেট থেকে নিবে, কিভাবে প্রিন্ট করবে, কিভাবে এটাকে কাট আউট করবে, সবকিছু নিয়ে ডিটেইলে আমরা আলাদা একটা ভিডিও ক্লাস করেছি, যেখানে এই সব ব্যাপারে তোমাদেরকে যাবতীয় ধারণা দেওয়া হবে। এরপরে আসা যাক তুমি কি কি উপকরণ ব্যবহার করবে। দেখো, শুরুতেই তোমার প্রস্তুতি পর্বে তুমি যদি যাবতীয় উপকরণ লিস্ট বানিয়ে ফেলো, একটা লিস্ট বানিয়ে সেটা কোত্থেকে কেনা যায়, কত টাকা দাম হবে, সবকিছু সেট থাকে, তাহলে এরপরে পোস্টার বানানো শুরু করার সময় তোমার কিন্তু এখানে ওখানে দৌড়দৌড়ি করা লাগবে না। হঠাৎ কিছু একটা নাই, পোস্টার আধা আটকে থাকবে না, 2 দিন পরে লেট হবে না। তো সবকিছু একদম গোছানো থাকবে। এই তো গেল একক প্রেজেন্টেশন, কিন্তু যখন তোমাদের দলগত প্রেজেন্টেশন হবে তখন প্ল্যানিংটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ তোমাকে আরো অন্য মানুষের অপিনিয়ন নিতে হবে। এতক্ষণ প্রেজেন্টেশনটা এমন একা করছিল, সো ওর একার ডিসিশনে সবকিছু হচ্ছিল, এখন ওকে আমার সাথে কনসাল্ট করতে হবে। শুধুমাত্র ওর সাথে না, আরো আমাদের আরো 5 জন গ্রুপ মেম্বারের সাথে। ইয়েস, এই দলীয় কাজ করতে গিয়ে তোমার অনেকগুলো সমস্যা হবে। সেই সমস্যাগুলো তোমাদেরকে একটু আগের থেকে বলে দিই। প্রথম প্রবলেম, দলনেতা কে হবে। দলনেতা ছাড়া তো কাজ করা যায় না, কিন্তু দলনেতা নির্বাচন করবার ক্ষেত্রে যে একটু আগের থেকে ভালো পারে, যে একটু হুম্বিতুম্বি করছে, তাকেই অনেকে দলনেতা হিসেবে বেছে নেয়। সো দলনেতা নির্বাচনের পদ্ধতিটা কি? দলনেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দুইজনে একই গ্রুপে থাকতাম, আমিও দলনেতা হতে চাইতাম, আমিও দলনেতা হতে চাইতাম। এখন আমরা কিভাবে রিজলভ করবো ব্যাপারটা? বাকিদের কাছ থেকে একটু ভোট নেওয়া যেতে পারে, আমরা নিজেরা কোন কোন জায়গায় কিভাবে করে কন্ট্রিবিউট করছি সেই ব্যাপারটা দেখা যেতে পারে। যে একদমই কম কাজ করবে তাকে তো আমরা দলনেতা নিতে পারি না, সুতরাং যার মধ্যে সেই নেতৃত্বের গুণাবলী আছে সে লিড করতে পারে। কিন্তু লিড করা মানে কিন্তু এই না যে সে ডিকটেট করবে, না না, অ্যাবসলিউটলি নট। সো এখানে কয়েকটা জিনিস আমরা বলে দিতে পারি, যে আগে খুব ভালো পোস্টার বানিয়েছে এবং প্রেজেন্টেশন দিয়েছে, তাকে একটু এক্সট্রা পয়েন্ট দিতে পারি। যে আগে কোনো একটা গ্রুপে হয়তো বা দলনেতা হয়ে আসছে, যে আগে একটা গ্রুপে দলনেতা হয়ে খুব সুন্দর টিম ওয়ার্ক মেনটেন করেছে, আগে দলনেতা হয়ে সবাই তার ব্যাপারে একটা ভালো ওপিনিয়ন দিয়েছে, যে না সে একেবারে বায়াস ছিল না, সবাইকে দিয়ে কাজ করিয়েছে, সবাই প্রেজেন্ট করেছে, সবাই ভালো মার্ক পেয়েছে। তো এরকম কয়েকটা পয়েন্টের বেসিসে আমরা নির্বাচন করতে পারি যে আচ্ছা ঠিক আছে, একে দলনেতা দিলে আমাদের পুরো দলটা প্রপার টিম ওয়ার্কের মধ্য দিয়ে একটা সুন্দর পোস্টার বানাতে পারবে এবং দিতে পারবে। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে যতজন আছে সবার জন্য যদি একটা ওপিনিয়ন থাকে এবং সবাই মিলে কালেকটিভলি যদি ডিসাইড করি, তাহলে কিন্তু দলনেতার ফাংশন করা অনেক ইজিয়ার হবে। অ্যাবসলিউটলি। দলনেতা নির্বাচনের পরে সব থেকে বড় সমস্যা হচ্ছে কাজ বন্টন করা। এই ক্ষেত্রে যে ইস্যুটা হবে সেটা হচ্ছে যে অনেকে থাকবে যে প্রথম মিটিংয়ে হয়তো উপস্থিত আছে, দলনেতা নির্বাচন নিয়ে অনেক হাউকাউ করেছে, তো তারপর থেকে তাকে আর পাওয়া যায় নাই। আমাকে দলনেতা দেয় নাই কেন, আমি এটাতে কাজই করব না, এরকম একটা মানসিকতা আছে। আবার কেউ থাকবে একটু অলস, একটু ফাঁকিবাজ, তারা কিন্তু চাবে না যে আমি কিছু কাজ করি। এক্ষেত্রে পারস্পরিক একটা দায়বদ্ধতা হয়তো থাকা দরকার। এক্স্যাক্টলি। আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সেটা, আমাদের যে 5 জন 6 জন 7 জন যতজনের গ্রুপ হয় না কেন, ওইখানে কার স্কিল কোনটা সেটা দেখে শুরুতেই যদি আমরা কাজটা ভাগ করতে পারি, তাহলে কিন্তু সবার সামনে এসে প্রোঅ্যাক্টিভলি কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। যেমন 2 জন তো আমরা থাকবো না, আমাদের মেম্বার আরো থাকবে। তো আমাদের গ্রুপে এখন আমরা 3 জন আছি মনে করি। ওরা আছে, আয়মান আছে, সাকিব আছে। আমি হাতের কাজ খুব ভালো পারি, ডিজাইন করতে পারি, কিভাবে আমরা কোন ইনফরমেশনকে কোন জায়গায় বসাবো পোস্টারে, বেসিক্যালি পোস্টারটা ডিজাইনার আমি। রাইট। আর আমি আয়মান, ওরা যা করে আমি তা একদমই পারি না। আমার আঁকাকের হাত তো খারাপ, আমার লেখার হাতও অনেক খারাপ, কিন্তু আমি ইন্টারনেট থেকে খুব ভালো রিসার্চ করতে পারি, তথ্য সংগ্রহের কাজটা তাই আমি করব। আর অন্যদিকে আমি যেহেতু ভালো লিখতে পারি, আমি সাকিব, আমি লেখার কাজটা করব, কিন্তু পোস্টারে লিখবো না, তার আগে পরিকল্পনার সময় যে খাতায় লিখতে হয় সেই লেখালেখির কাজটা করে ওর হাতে দিয়ে দিব এবং ওরা সুন্দর করে সেটা লিখে দিবে। কাজ বন্টনের ক্ষেত্রে আয়মান, আমি মনে করি সঠিক মানুষকে সঠিক কাজ না দিলে ফাঁকিবাজির সম্ভাবনা আরো বেড়ে যায়। এই অবস্থায় যদি আমরা ওরাকে বলি তুমি ছবি ডাউনলোড করে নিয়ে আসো, আয়মানকে বলি তুমি লিখো,
আর আমাকে বলা হয় যদি আমি কাটাকাটির কাজ করি তাহলে আমরা তিনজনই ফাঁকিবাজি করবো, কেউ কিচ্ছু করতে আমরা আমাদের কাজগুলো পছন্দ করি না। অ্যান্ড ফাইনাল আউটপুটটা বা পোস্টারটা অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। এখন আসি বাজেটিংয়ে। একটা যেহেতু প্রজেক্ট একটা বাজেট তো থাকবেই। আমাদের পোস্টার বানানোর যাবতীয় উপকরণ লিস্ট করার পরে সেগুলো কিনতে কত টাকা লাগে সেটা হিসাব করে দেখলাম আমাদের পুরো পোস্টার বানাতে সবগুলো উপকরণের জন্য 150 টাকা লাগবে। ধরে নিচ্ছি আমাদের গ্রুপে 3 জন আছি, সো আমাদের পার পার্সন 50 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথায় একটা বেটার আইডিয়া আছে। সেটা কি? এই কেনাকাটা করার আগে আমরা যদি একটু নিজেদের বাসায় খোঁজ নেই যে কোন কোন জিনিসগুলো ইতোমধ্যে আমাদের বাসায় আছে। যেমন ইয়েস, কারণ আমি সবসময় হাতের কাজগুলো করি, তাহলে আমার বাসায় সবসময় কাগজ থাকে, কেচি থাকে, রাবার থাকবে, সাইন পেন থাকবে, পেন্সিল থাকবে। সো যেগুলো অলরেডি আছে সেগুলো আবার না কিনে আমরা নতুন জিনিস কিনতে পারি। অ্যাবসলিউটলি। এবং একটু স্কুলে খোঁজ করলে, বাকি বন্ধুদের কাছে খোঁজ করলে, এমনকি টিচারের সাথে যদি একটু যোগাযোগ করো, অনেকগুলো উপকরণ পেয়ে যাবে। তাই হুট করে কিনতে চলে যেও না, আগে একটু খোঁজ নিয়ে দেখো কি কি উপকরণ তোমার হাতের কাছেই আছে। তাহলে তো অর্ডার লিস্টটা যদি আমি পেয়ে যাই, আমি তো এখান থেকে মেজরিটি জিনিসই কেটে ফেলতে পারি। অ্যাবসলিউটলি। তাহলে তার 150 টাকা লাগছে না, 100 টাকারও কম হয়ে যাবে। তার মানে পার পার্সন 30 টাকাও লাগছে না। অ্যাবসলিউটলি। আর অনেক সময় আমাদের হাতের কাছে এমন জিনিস থাকে যেগুলো দেখলে একবারে মাথায় আসে না, যেটাকে ডিজাইনের কাজে ব্যবহার করা যায়, কিন্তু আসলে যায়। কখনো চিন্তা করেছিলে যে টিস্যু পেপারের যে রোল থাকে, টয়লেট টিস্যু যে রোল থাকে, সেই রোলটাকে ব্যবহার করে অনেকে কিন্তু ডিজাইনের কাজ করে। প্লাস্টিকের স্ট্র, প্লাস্টিকের কাপ, ফেলে দেওয়া বাটি, এমনকি পেট্রোলিয়াম জেলির ডিমের খোসা, এই ধরনের প্রায় ফেলে দেওয়া জিনিসপত্রগুলো দিয়েও কিন্তু ডিজাইনের কাজ করা হয়। সুতরাং ফেলে দেওয়া জিনিসকে ভালো করে কাজে লাগিয়ে যদি পোস্টার তৈরি করতে পারো, সেটা ইনোভেটিভ হবে, অন্যদের থেকে আলাদা হবে, অনন্য হবে। ওয়াও, তাহলে তো ওরা বাসায় কি কি জিনিস আছে সবগুলো আমাকে পাঠিয়ে দাও। আমি আবারও বাজেটিং করে হোপফুলি বাজেটটা অর্ধেকেরও নিচে নামিয়ে ফেলবো। কিন্তু আমার লাস্ট একটা প্রবলেম রয়ে গেছে। সেটা কি? আমরা কাজটা কখন করব, কোথায় করব, এই বিষয়ে একটা পরিকল্পনা দরকার। কার বাসার মিডল পয়েন্টে হবে? আমার তো মনে হয় বাসায় যাওয়ারই দরকার নাই। স্কুলের টাইমের আগে করতে পারি, স্কুলের টাইমের পরে করতে পারি, 2 ক্লাসের ব্রেকে করতে পারি, না হলে টিফিনের টাইমে করতে পারি। পুরো কাজটা যদি স্কুল টাইমে করে ফেলি তাহলে আবার সবাই মিলে কারো বাসায় যাব, যে সবাই কাজ করব, যার বাসায় যাব তার মা বা বাবা আমাদের জন্য আবার খাবার দিবে, এটা দিবে সেটা দিবে। এত ঝামেলা না করে সবাই যদি স্কুলের একটা নির্দিষ্ট টাইম ঠিক করে ওই টাইমে সবাই মিলে বসে কাজটা করে ফেলি তাহলে তো হয়ে যায়। পারফেক্ট। এবং তাতে অ্যাকাউন্টেবিলিটিও থাকে। কেন? আমি আয়মান আমাকে বললো ওর বাসায় আসো, আমি আসলাম না, কিন্তু স্কুলে তো আমাকে আসতেই হবে। আমি যদি স্কুলে আসি তখন আয়মান আমাকে ধরতে পারবে যে আজকে কিন্তু স্কুলের পরে আমাদের পোস্টার নিয়ে বসার কথা। সুতরাং তখন আমি পালিয়ে বেড়াতে পারবো না ওভাবে করে। আর বাসায় যাওয়ার আরেকটা ছোট সমস্যা হচ্ছে অনেক সময় মিস হয়ে যায়। যেহেতু একজনের বাসা অনেক দূরে, আরেকজনের বাসা একটু কাছে, তাই যার বাসা অনেক দূরে সে বলে আমার বাসা তো উত্তরা, আমি কিভাবে করে মোহাম্মদপুর পর্যন্ত আসবো। এটা কিন্তু ভালো এক্সকিউজ, কিন্তু এই কারণে গ্রুপ প্রেজেন্টেশনটা, গ্রুপ কাজটা নষ্ট হয়ে যায়। আমার আরো একটা ভালো এক্সকিউজ আছে, যেমন ওরার বাসায় পোস্টার বানানো হবে, আমি তো পোস্টার বানাতে পারি না, আমি তো খালি রিসার্চ করব, আমি তাহলে কেন যাব, আমি তাহলে বাসায় বসে থাকবো। আমারও কিন্তু যাওয়া হলো না। যে এক্সকিউজগুলোর কারণে কিন্তু প্রপারলি গ্রুপ অ্যাসাইনমেন্টটা কারো বাসায় যেয়ে করতে গেলে অনেক ঝামেলা হয়। তাই চেষ্টা করো সবাই মিলে স্কুলের একটা নির্দিষ্ট টাইম সেট করে ওই টাইমে যেন সবাই মিলে একত্রিত হয়ে কাজগুলো ভাগ করে ফেলা যায়। আজকে তোমাদেরকে দেখাবো একটা চমৎকার পোস্টার বানাতে কি কি জিনিস লাগে। সবগুলোই প্রতিটা পোস্টারে লাগবে না, বাট আমরা সকল এলিমেন্টের খুব ইন্টারেস্টিং কিছু ইউজ কেস আজকে তোমাদেরকে দেখাতে চাই। আমি যেহেতু খুব ভালো ক্রাফটিং এ কাজ পারি না, তাই আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে শেখানোর জন্য 2 জন স্পেশাল টিচারকে আমন্ত্রণ জানাবো, ওরা এন্ড জারিন। হাই देयर, আমি ওরা, দিস ইজ জারিন। সো আজকে ওরা এবং জারিন আমাদের দৈনন্দিন জীবনে বাসার আশেপাশের জিনিসপত্রগুলো থেকে শুরু করে পোস্টারে ব্যবহৃত স্পেশাল কিছু প্রপসের অ্যাকচুয়াল ইউটিলাইজেশন তোমাদেরকে দেখাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টলি আমরা দেখতে চাই যে আমাদের কি কি লাগে। একদম ফার্স্ট ওয়ান, সাদা বা হালকা রঙের আর্ট পেপারস। এখানে আমরা অনেকগুলো কালারের আর্ট পেপার নিয়ে এসেছি। সো আর্ট পেপারের ক্ষেত্রে মাথায় রেখো, আর্ট পেপার যত বড় হবে তোমার পোস্টারটি দেখতে
তত সুন্দর লাগবে, দূর থেকে ইজিলি পড়া যাবে, তত বেশি তথ্য, ছবি, উপকরণ এটার মধ্যে ব্যবহার করতে পারবে। আরেকটা ব্যাপার হলো, আমরা হালকা কালারের আর্ট পেপার কেন ইউজ করবো জানো? কারণ এর উপরে আমরা কালারফুল কাট আউট বসাবো। সো যখন হালকার উপরে আমরা একটু কালারফুল কাট আউট বসাবো, খুব সহজেই কিন্তু ওই কাট আউট গুলো দেখা যাবে। তবে আমরা চাইলে কিন্তু ডার্ক কালারের আর্ট পেপারও ব্যবহার করতে পারি বেজ হিসেবে। সেক্ষেত্রে আমাদের যে এলিমেন্ট গুলো হবে, যেগুলো এটার উপরে বসবে, সেগুলো কিন্তু হালকা রঙের হলে বেশি ফুটবে। ওকে, গ্রেট। সো ফার্স্ট লাগছে আর্ট পেপার। আর্ট পেপারগুলো আমরা এখানে আবার রেখে দেই। নেক্সট যে জিনিসটি আমাদের লাগছে সেটা হলো কাঁচি। সো এখানে দুই ধরনের কাঁচি আছে। এক ধরনের কাঁচি আমরা সবাই দেখেছি, আমি স্পেশাল কাঁচি এখানে দেখলাম, যেতে স্পেশাল ধরনের ডিজাইন করা যায়। আমার ফার্স্টে বিশ্বাসই হচ্ছিল না এটাতে কাটবে, পরে দেখলাম অ্যাকচুয়ালি কাটা যায়। ইটস লাইক আ জিগজ্যাগ কাঁচি, রাইট? জিগজ্যাগ কাঁচি অ্যাকচুয়ালি কাজ করে। ওয়াও। সো তুমি যদি তোমার প্রেজেন্টেশনটার জন্য পোস্টারটার চারিপাশে একটা বর্ডার করতে চাও, এবং বর্ডারটা যদি তুমি এরকম সুন্দর করে ঢেউ করা একটা কাগজের চিকন লাইনের দিয়ে করো, তাহলে কিন্তু তোমার পোস্টারটার আউটলাইনটা আরো সুন্দর করে ফুটে উঠবে। কিন্তু কাঁচি যদি সবগুলোই এমন হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যায় পড়বো আমরা। তার জন্য আমাদের রয়েছে বিভিন্ন সাইজের কাঁচি। যেমন এই কাঁচিটা দিয়ে আমরা কিন্তু বর্ডারটা কাটতে পারবো। যদি তুমি মনে করো যে এরকম ঢেউ কাটা তুমি কোনো ডিজাইন চাচ্ছ না, খুব মিনিমাম একটা লুক চাচ্ছ, এই কাঁচিটা দিয়ে তুমি তোমার বর্ডারটা লাইন করে কেটে ফেলতে পারো। আবার তুমি মনে করলে যে না, বর্ডার না, আমরা কাট আউট গুলো কাঁচি দিয়ে কাটবো, তখন কিন্তু আমাদের কাঁচির চেয়ে বরং এই এন্টি কাটার গুলো ভালো কাজ করে, কারণ এটা দিয়ে তুমি সেই অনুযায়ী বসে সুন্দরভাবে কাটতে পারবে। আর যেটাই ব্যবহার করো না কেন, ব্যবহার করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবে। আজকেও যখন আমরা এগুলো ব্যবহার করছিলাম, জারিন তার হাত একটু করে কেটে ফেলেছে। So, আমাদের ফার্স্ট এইড কিট বক্সও কাজে লেগেছে। সো প্লিজ 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 খুবই সাবধানতার সাথে এই দুটো জিনিস ব্যবহার করবে। এরপরে আছে রঙিন কাগজ, যেখানে আমাদের অনেকগুলো রঙিন কাগজ আছে। তো এগুলো আমরা কি করছি, এই কাগজগুলো দিয়ে আমরা আসলে বিভিন্ন ডিজাইনে কাট আউট গুলো কেটে নিচ্ছি। যদি তুমি কাট আউট গুলো ডিজাইন করে ওর উপর রং করতে চাও সাদা কাগজের উপরে, ওইটা যত ভালো আউটপুট দিবে তার চেয়ে অনেক ভালো আউটপুট দিবে তুমি যদি এই রঙিন কাগজের উপরে ডিজাইন করে ওইটা কাট আউট করো। সো এটাতে তোমার কিন্তু রং করার সময়টাও বেঁচে যাচ্ছে। আর তুমি এটার উপরে কিন্তু সরাসরি লিখতেও পারবে। তুমি যদি একটা হলুদ রঙের কাগজ নাও, তাহলে তুমি কালো রং দিয়ে লিখবে। কিন্তু তুমি যদি রঙিন কাগজ নাও, তাহলে সবচেয়ে সুন্দর হবে কি জানো, এটার উপরে তুমি যদি আরেকটা হালকা রঙের আরেকটা রঙিন কাগজের লেয়ার দিয়ে তার উপরে লিখো, তাহলে কি হয়, জিনিসটা দেখতেও সুন্দর হবে, গোছানো মনে হবে এবং ফুটে উঠবে। ফর এক্সাম্পল দেখো, এইটা ছবিটা আমি সাদা কাগজের উপর রং করেছি, তারপর এটা লাগিয়েছি, এটা তুমি আউটপুটটা দেখতে পাচ্ছ। আর এইখানে আমি একটা রঙিন কাগজের উপর এঁকে এটা কেটে বসিয়েছি। দেখো শাওয়ারটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু এই মেয়েটার ছবি কিন্তু অনেক অগোছালো লাগছে, তাই না? তাহলে তোমার পোস্টার দেখে তুমি খুব সহজেই কিন্তু সুন্দর করে ফেলতে পারো এই ছোট ছোট পরিবর্তন এনে। এরপরে আছে হলো মার্কার, সাইন পেন, হাইলাইটার, পেন্সিল, সবকিছু। So, আমাদের কাছে এখানে পেন্সিল আছে, আমাদের কাছে এখানে মার্কার্স আছে, এখানে হাইলাইটার্স, অনেক ধরনের চিকন হাইলাইটার্স, মোটা হাইলাইটার্স সবই আছে। So, আমরা কোনটা কিভাবে ব্যবহার করছি? প্রথমে আমরা পেন্সিলটা নিব, এটা দিয়ে আমরা ডিজাইনটা এঁকে ফেলবো। দেখো, ডিজাইন আঁকতে গেলে সবসময় তো তোমার লাইন সোজা নাও হতে পারে, তোমার কানটা একটু বাঁকা হয়ে যেতেই পারে। এই ক্ষেত্রে তুমি কিন্তু সুন্দর করে রাবার দিয়ে মুছে ফেলতে পারবে এবং এরপর তুমি এটা কাট আউট করে বারবার ব্যবহার করতে পারবে। কিন্তু তুমি যখন পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে আঁকা ছবিটা কিন্তু ভালোভাবে দেখা যাবে না, এই জন্য আমাদেরকে মার্কার পেন ইউজ করতে হবে। সো রঙের পরিবর্তে তুমি কিন্তু এই মার্কার দিয়ে তোমার ছবিটি রং করতে পারো। রঙিন মার্কার দিয়ে রং করার পরে তোমার সবশেষে কিন্তু এটাকে বর্ডার করতে হবে। সো বর্ডারের জন্য আমরা ইউজ করছি কালো পেন। আর তারপর তোমার সবগুলো আউটলাইন হয়ে গেলে তোমার লেখার যে হেডলাইনগুলো থাকবে বা সাব হেডলাইনগুলো থাকবে, সেগুলো কিন্তু তুমি খুব সুন্দর করে হাইলাইটার দিয়ে হাইলাইট করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যেহেতু তোমার অলরেডি বর্ডারে একটা লেখা আছে কালো দিয়ে, হাইলাইটারটা ব্যবহার করার সময় প্লিজ কেয়ারফুল থাকবে যে তোমার কাগজটাতে তুমি যদি বেশি ডিপ করে হাইলাইট করো, পেছন দিয়ে কিন্তু ওটা ফুটো হয়ে যেতে পারে। হাইলাইটার বা মার্কার ব্যবহার করার সময় যদি আমরা আমাদের কাগজটার নিচে একটা টিস্যু পেপার দিই, তাহলে কি হবে, যখন আমি এটাকে ব্যবহার করব, পেছনে কালিটা ছড়াবে না, যার কারণ টিস্যু ওটাকে সোক করে দিবে। গ্রেট। আরো কি কি উপকরণ দরকার সেটা একটু দেখে নেই। কালো বা রঙিন কালির কলম দরকার, টুথপিক, কটন বাড দরকার, ইরেজার, ফোম, শার্পনার। সো ওগুলো কিভাবে ব্যবহার করছি আমরা, আমাদের এখানে ইরেজার আছে,
আমাদের এখানে অনেকগুলো শার্পনার আছে, Cotton আমাদের bud এখানে আছে। পেন্সিল আছে, কটন বাজ আছে, আমাদের টুথপিক আছে। সো এগুলোর ব্যবহার আমরা কিভাবে করতে পারি? পেন এবং পেন্সিলের ব্যবহার তো আগেই করেছি, চলো এবার কিছু ইউনিক জিনিসের কথা বলি। যেমন আমরা কিন্তু আমাদের পোস্টারে কটন বাডও ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করবো এই কটন বাডস? যদি আমরা চাই যে আমরা একটা পোস্টারের মধ্যে গাছ আঁকতে চাই বা আমাদের গাছ দরকার, তাহলে খুব সহজে আমার টুথপিক গুলো হয়ে যেতে পারে আমার গাছের ডাল, এবং গাছের ফুল এবং পাতা আমি খুব সহজেই রং দিয়ে এবং কটন বাডদের মধ্যে যদি আমি আমার রংটাকে নিয়ে আসি, রংটাকে এভাবে মাখাবো, ওয়াটার কালার হলে সবচেয়ে বেটার, মাখাবো অ্যান্ড আমি এভাবে করে ডটস ডটস দিতে পারি, তাহলে খুবই সুন্দর করে একটা গাছের সুন্দর শেপ হয়ে যাবে কটন বাড দিয়ে। কটন বাড দিয়ে কিন্তু শুধু রং করার জন্য না, কিছু শেপসও বানাতে পারি আমরা। যেমন আমরা এখানে একটা ফুল বানানোর চেষ্টা করেছি, হয়েছে না? ভালোই হয়েছে। এভাবে করে কিন্তু আরো অনেক অনেক শেপসও তোমরা কটন বাড এবং টুথপিক দিয়ে বানাতে পারো। দেখো আমাদের সবার বাসায় কিন্তু এরকম ফোম থাকে, কিচেনে এই ফোমগুলো ব্যবহার করা হয়। এখন তুমি কিন্তু তোমার ক্রাফটিংয়েও এটা ইউজ করতে পারো। সাপোজ তুমি কিন্তু এখন এই ওয়াটার কালারটা ইউজ করছো, তো তোমার পেপারটা যদি বেশি পাতলা হয়ে যায়, তখন কিন্তু এই ওয়াটার কালারের কালারটা একটু বেশি হয়ে গেলে তোমার এই পেপারটা ফুটো হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা ফোমটা নিব এবং এটা উপর নিচ করে এইভাবে ট্যাপ করব, তাতে ওই এক্সট্রা পানি বা কালারটা কিন্তু উঠে চলে আসবে। আবার এই ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। ফোমটা দিয়ে আমরা কিন্তু সবসময় এভাবে চাপ দিচ্ছি, বুঝছো? সো চাপ দিতে যে কখনো আবার এইভাবে টান দিও না। টান দিলে কি হবে জানো, তোমার কালারটা ছড়িয়ে যাবে, কাগজটাও ছিঁড়ে যেতে পারে। আর আরেকটা কাজ কিন্তু তুমি করতেই পারো, যদি খুব টান দিতে ইচ্ছাই করে তাহলে কালারটা নাও, এভাবে ট্যাপ করো, রংটা উঠে গেল, এরপর একবার 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 করে পুরো কাগজটাতে দিতে পারো। এই যে তুমি এরকম করলে এতে তুমি কালারটা পুরো পেজ জুড়ে ইউজ করতে পারো এবং এটা খুব হালকাভাবে পেজে বসবে। সো এটা খুব সুন্দরভাবে তোমার লেখাগুলোকে হাইলাইট করে দিবে। এরপরে দেখছি আমাদের কি কি দরকার। স্টিকি নোটস, ব্রাশ বা তুলি। আমার এখানে স্টিকি নোট আছে, অনেকগুলো ব্রাশ আছে। এরপর আমার স্কচ টেপ দরকার, স্কচ টেপ ট্রান্সপারেন্ট, স্কচ টেপ ডাবল সাইডেড, স্কচ টেপ মোটা, সবগুলো আছে। এরপর দরকার আমার গ্লিটার। সো গ্লিটারের জন্য কিন্তু আমাদের গ্লিটার পেপার আছে, অনেকগুলো ছোট ছোট গ্লিটার বক্সও আছে। সো এইগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের পোস্টারটাকে সুন্দর করতে পারি? স্টিকি নোটগুলো আমরা মূলত খুব ছোট ছোট লেখাগুলো লিখে রাখার জন্য, বা আমরা যেগুলো ভুলে যাই সেইগুলো যেন মনে থাকে, তাই আমরা স্টিকি নোট ব্যবহার করি। এটার উপর লিখে আমরা টেবিলে টেবিলে লাগিয়ে রাখি, যাতে আমরা কাজগুলো কোনোভাবেই না ভুলে যাই। তবে এই খুব দরকারি জিনিসটাও তুমি তোমার ক্রাফটিং এ ইউজ করতে পারো। এই দেখো, আমি একটি স্টিকি নোট ছিঁড়ে নিলাম, এটাকে সুন্দরভাবে ফোল্ড করলাম। আমার কাছে অনেকগুলো কালারের স্টিকি নোট ছিল, সো আমি সবগুলো দিয়ে এভাবে ফোল্ড করে করে একটা একদম অল্প Wow! সময় 5 মিনিটে বানিয়েছি। দেখো, এটা That's তো তোমাকে beautiful. হ্যালো বলছে, দেখছো? তোমাকে হ্যালো বলছে, ভাইয়া হ্যালো। দ্যাটস বিউটিফুল। এন্ড নট জাস্ট দ্যাট, আমরা একটু আগে কিন্তু একটা পোস্টার দেখেছিলাম, সেটাও আমরা দেখাতে চাই। সেটাও স্টিকি নোটের একটা খুব সুন্দর ব্যবহার দেখাবে। যেমন এই যে এখানে এগুলোও কিন্তু স্টিকি নোট ব্যবহার করে করা হয়েছে, এবং যে জিনিসটা এই যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলোকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন তুমি স্টিকি নোটস গুলো ব্যবহার করবে, তখন তোমার প্রত্যেকবার 4 কোণা করে করে এটা কিন্তু কাটতে হচ্ছে না। জাস্ট একটা বান্ডেল নাও, এখান থেকে একটা টান দাও, অন শেপ কাটা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমার কাছে অনেকগুলো তুলি রয়েছে। সো তুলিগুলোর বিভিন্ন সাইজের হওয়াটা কিন্তু বেশ দরকারি। দেখো, যে মোটা তুলিটা আছে, এটা দিয়ে তুমি রংটা নিবে এবং তারপরে বিভিন্নভাবে এই শেডস করতে পারবে। ধরো তোমার কাছে এই নীল রঙের এই কাগজটা আছে, সো এটার উপরে তুমি চাচ্ছ যে না, এটার কালারটা একটু হালকা হয়ে যায়, সো তুমি কি করবে, তখন তুমি হালকা নীল রংটা নিয়ে বড় বড় করে এইভাবে এটাতে টান দিয়ে দিবে, তাতে কি হবে, একটা ডিফারেন্ট শেডস তৈরি করবে। এইবার আসা যাক একটু মাঝারি সাইজের যে তুলিগুলো থাকে, এই তুলিগুলো দিয়ে তুমি যদি কখনো মনে করো যে তুমি রঙিন পেপারে কাট আউট না করে সাদা কাগজের উপরে ছবিটা আঁকতে চাচ্ছ, সেই ক্ষেত্রে এই তুলিটা ব্যবহার করে তুমি কিন্তু ওই লেখাগুলোকে বা ওই ডিজাইনগুলোকে রং করতে পারো। আর সব শেষে আমার কাছে থাকবে এই যে এই চিকন তুলিটা। সো বর্ডার করার ক্ষেত্রে তুমি যদি মার্কার পেন ইউজ নাই করতে চাও, বা তুমি যদি মনে করো সমস্তটাই ওই রং তুলি দিয়েই করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে এই চিকনটা নাও, নিয়ে তোমার ওই ডিজাইনের চারপাশে সুন্দর করে বর্ডার করে দাও। তুমি যদি আরো ছোট ছোট শেপকে রং করতে চাও, তাহলে কিন্তু একটু আগেই বলেছি কটন বাডের ব্যবহার। কটন বাড দিয়ে ব্যবহার করে তুমি কিন্তু সুন্দর করে শেডিং করতে পারবে রঙের। এরপর আমাদের আছে গ্লিটার পেপার।
গ্লিটার পেপারের সম্বন্ধে একটা জিনিস প্রথমে বলতে চাই, এখান থেকে কিন্তু অনেক গ্লিটার বের হয়। তো এটা ব্যবহার করার আগে এবং পরে হাত কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে, আদারওয়াইজ তোমার পুরো পোস্টারটা একটা গ্লিটারি পোস্টার হয়ে যাবে। এবং এটা যত মিনিমাল রাখবে তোমার পোস্টারটা কিন্তু তত সুন্দর হবে। তোমার সবচেয়ে হাইলাইট করতে চাও যেই পয়েন্টগুলো, আমার মনে হয় সেই পয়েন্টগুলোতেই তুমি তোমার গ্লিটার পেপারটা ব্যবহার করতে পারো। এই পোস্টারের শেষে আমি একটি স্টিকি নোটসের মধ্যে চাঁদ তারা আঁকানোর চেষ্টা করেছি, কিন্তু দেখো আমার চাঁদ আর তারা কোনোটাই কিন্তু শাইন করছে না। সো শাইন করার জন্য আমরা কি করতে পারি, এই যে এই পাউডার গ্লিটারগুলো আছে, এটা রং করার পরে একটু আঠা লাগিয়ে এই গ্লিটারগুলো এর উপর ছেড়ে দিতে পারি। তাতে কি হবে, এই আমার চাঁদ এবং তারাটা খুব সুন্দর করে জলজল করে উঠবে। সো এরকম খুব ছোট ছোট গ্লিটারের ব্যবহারেই কিন্তু তোমার পোস্টারটা অনন্য হয়ে উঠবে। গ্রেট। আমাদের এছাড়াও লাগবে দড়ি বা ফিতা, টিস্যু পেপার, স্টেপলার, ককশিট, যেটা ওখানে দেখা যাচ্ছে একটা বড় দেয়া আছে, জ্যামিতি বক্স, বিকজ তোমাদের অনেক ধরনের শেপ ব্যবহার করতে হতে পারে, এবং আঠা বা গ্লু লাগবে, বিকজ তুমি যেই উপকরণগুলো ওটার উপর পেস্ট করবে সেক্ষেত্রে এই আঠার ব্যবহারটা খুব মিনিমালি করো, সো দ্যাট আঠার কারণে পোস্টারটা কিন্তু আবার যেন নষ্ট না হয়ে যায়। সো আজকে যেসব উপকরণ ব্যবহার করলাম, এই সবগুলো উপকরণ কিন্তু তোমরা চাইলে তোমার আশেপাশে যে স্টেশনারি দোকান আছে সেখানেই কিন্তু পেয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখো, সবকিছুই যে আলাদাভাবে প্রতিটা পোস্টার ডিজাইনের আগে কিনতে হবে তা কিন্তু নয়। এখানকার অনেক উপকরণ তোমার কাছে কিন্তু অলরেডি আছে। তোমার কাছে রাবার আছে, শার্পনার আছে, জ্যামিতি বক্স আছে, তোমার বাসায় স্টেপলার অবশ্যই আছে, টিস্যু পেপার বক্স আছে, পেন্সিল, রাবার, মার্কার সবকিছু কিন্তু থাকে। তাই আজকে যেসব উপকরণ বললাম এর সবগুলো উপকরণ কিন্তু বারবার কেনার কোনো দরকার নেই। তুমি যদি তোমার বাসার একবার চেক করে দেখো, দেখবে 4 থেকে 5টার বেশি জিনিসপত্র আসলে কিনতে হবে না। এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের আর্ট পেপারের মার্জিন এন্ড পোস্টারটার ওভারঅল লেআউটের ব্যাপারে একটা ডিটেইল ধারণা দেব। শুরুতেই পোস্টার বানানোর ক্ষেত্রে তোমাদের কি দরকার, একটা বেস দরকার বা ফাউন্ডেশন দরকার, যেটা আমরা একটা আর্ট পেপার দিয়ে করি। সো আর্ট পেপারের সাইজের ব্যাপারে একটু আইডিয়া নিয়ে রাখো। A4 সাইজ মানে হলো যে এই সাইজটা। তোমরা ইউজুয়ালি যেই কাগজগুলো ব্যবহার করো, যেগুলোতে প্রিন্ট আউট বের করো, সেটা হলো A4। দুটো A4 সাইজের সমান হলো A3, দুটো A3 এর সমান হলো A2, দুটো A2 সমান A1, দুটো A1 এর সমান হলো A0। তো চেষ্টা করো A0 সাইজের আর্ট পেপার নিতে, যেটা একটু বড় হবে, সো দ্যাট ওটার মধ্যে তুমি অনেক উপকরণ দিতে পারো, ছবি দিতে পারো, লেখা দিতে পারো, অনেক তথ্য সমৃদ্ধ একটা পোস্টার তৈরি করতে পারো। তাই বড়টা নেওয়াটা সব থেকে বেটার, বা A0 আর্ট পেপার সাইজ। ঠিক আছে, এখন আসো মার্জিন। তুমি যদি A0 সাইজ নাও তাহলে অ্যাটলিস্ট 3 ইঞ্চ মার্জিন ব্যবহার করবে 4 সাইড দিয়ে। মার্জিনটা শুরুতেই তোমার হাতের কাছে থাকা একটা পেন্সিল আর স্কেল দিয়ে নিয়ে ফেলবে, সো দ্যাট মার্জিনটা দেখা না যায় দূর থেকে, বাট তুমি যেন দেখতে পারো যে একটা মার্জিন আছে। ঠিক আছে, এরপরে আসি, তুমি যদি এর থেকে একটু ছোট সাইজ ব্যবহার করো, যে A0 সাইজ না নিয়ে তুমি A1 নিলে, সেক্ষেত্রে তুমি 2.5 ইঞ্চ মার্জিন ব্যবহার করতে পারো। অলসো মার্জিনের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে, সেক্ষেত্রে অনেকে কিছু ডিজাইন বা কিছু গ্লিটার ব্যবহার করতে চায়, সেটা তুমি করতে পারো, বাট মার্জিনের বাইরের এই অংশটাতে মূল পোস্টারের কোনো তথ্য বা ছবি যেন না যায় সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, এরপর যদি তুমি পোস্টারের সাইজ আরো একটু ছোট করো তাহলে মার্জিনও ছোট হবে। লাইক A2 সাইজের যদি আর্ট পেপার ব্যবহার করো তাহলে 2 ইঞ্চ মার্জিন তুমি ব্যবহার করতে পারো। এর থেকে ছোট আর্ট পেপার নিয়ে আসলে আমি সাজেস্ট করব না একটা পোস্টার তৈরি করার জন্য, তাহলে পোস্টারের সাইজটা অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, সো A4 টা একেবারেই না। তুমি চিন্তা করো, এটা যদি একটা পোস্টারের সাইজ হয় A4, তাহলে তুমি কিভাবে প্রেজেন্ট করবে, রাইট? সেটা একেবারেই করো না। এরপরে আসি, তোমরা যখন একটা পোস্টার তৈরি করছো সেটা লেআউটটা কেমন হবে। লেআউটের বেশ কিছু ইন্টারেস্টিং প্রসেস আছে। যেমন তুমি একটা আর্ট পেপার নিলে, এই আর্ট পেপারটাকে একদম সমান 4 ভাগে ভাগ করলে, ভাগ করে এই যে একটা লেআউট পেলে না, সেইখানে এক ধরনের কম্পোনেন্ট দিলে, এখানে এক ধরনের তথ্যপাত্র দিলে, এখানে একটা ছবি দিলে, এখানে আরেকটা কিছু দিলে, তো যে 4টা ভাগ করে নিলে, 4টা ভাগ করার এই লেআউটটাকে বলে চতুর্ভাগ লেআউট।
অলসো খেয়াল করে দেখো এই যে লেআউটের মাঝখানে যে কালো দাগটা আছে এটা একেবারে যে মার্কার ব্যবহার করে একদম সলিড করে দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি প্রথমে আর্ট পেপারটা নিয়ে এগেন তোমার পেন্সিল নিবা, পেন্সিলের সাথে স্কেল নিয়ে আস্তে করে একটা মার্জিন টেনে নিবা, এন্ড মার্জিন টেনে সেটার উপর ডিজাইন করবা। লাস্টে যে যদি দেখো যে এখানে মাঝখানে মার্কার ব্যবহার করলে ভালো হয়, সেক্ষেত্রে শুধু মার্কার ব্যবহার করবা, তাছাড়া মার্কার ব্যবহার করার দরকার নেই। লেআউটটা তোমার ইন্টারনাল প্ল্যানিং এর জন্য করা। তো তুমি শুরুতে লেআউটটা করে ফেলে তুমি বুঝতে পারবে পুরো পোস্টারটা কিভাবে গুছাবে। এরপরে আরো একটা ইন্টারেস্টিং লেআউট হলো কলাম ভিত্তিক লেআউট। কলাম মানে কি? যেগুলো একটা কলাম, নীলটা একটা কলাম, সবুজটা একটা কলাম, এইখানে রেডিশটা একটা কলাম, ইয়েলোটা একটা কলাম। এই যে কলাম করে নিলে এগেন আর্ট পেপার নিয়ে পেন্সিল দিয়ে আগে দাগ কেটে নিবে এবং এর মধ্য দিয়ে তোমার তথ্য উপাত্ত ছবি দিবে। এটা হলো আরেকটা ডিজাইন, আরেকটা লেআউট। যেহেতু কলাম ভিত্তিক করলে তাহলে রো ভিত্তিকও করা যায়। তো কলাম কি হয়? লম্বা লম্বা, আর এই রো ভিত্তিক কি হবে? আনুভূমিক। ঠিক আছে, সেটা আরেকটা লেআউট। এরপর তুমি চাইলে বক্স ভিত্তিক করতে চাও, যে আচ্ছা ভাইয়া আমি ডিরেক্ট কলাম দিব না, রো করব না, এটা দেখতে অনেক মনোটোনাস লাগে, আমি ডিফারেন্ট ডিফারেন্ট বক্স তৈরি করব। তুমি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট বক্সের শেপ ব্যবহার করতে পারো এবং এটার ভিতরে একটা উপাত্ত, এখানে একটা তথ্য, এখানে ছবি, এখানে আরেকটা কিছু দিয়ে খুব সুন্দরভাবে বক্স ভিত্তিক একটা লেআউট তৈরি করতে পারো। আরো একটা ইন্টারেস্টিং লেআউট হলো ছবি কেন্দ্রিক। মাঝখানে একটা বড় করে ছবি থাকবে এন্ড দেন ছবির উপর বিভিন্ন তথ্য উপাত্ত তার সাইড দিয়ে তুমি দিয়ে দিতে পারো। সো এই পোস্টারগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তার কারণ কি? এখানে একটা হিরো ইমেজ থাকে, মাঝখানে হিরো ইমেজ থাকার কারণে দূর থেকে সেটাকে দেখা যায় এবং সেটার উপর কেন্দ্র করে বাকি তথ্য বা উপাত্তগুলোকে তার চার সাইড দিয়ে সুন্দর করে গুছিয়ে ফেলা যায়। এন্ড লাস্টলি ফ্লো চার্ট। ফ্লো চার্ট একটা মজার বিষয় হলো তুমি দূর থেকে বুঝতে পারবা যে কোনখান থেকে পড়া শুরু করতে হয়। এখান থেকে শুরু করে এখানে যাবে, তারপরে এই দুটো, এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা, এটা আবার দুটো, তারপর লাস্টলি এই জায়গাটা। সো ফ্লো চার্ট ভিত্তিক ডিজাইনও কিন্তু তুমি তোমার পোস্টারের ক্ষেত্রে করতে পারো। এখন খেয়াল করে দেখো এই যে লেআউট গুলো তুমি দেখতে পারলে, রাইট? চতুর্ভাগ, 4 ভাগে ভাগ করা, কলাম বেসড, রো বেসড, বক্স ভিত্তিক, সেন্ট্রাল ছবি কেন্দ্রিক এবং ফ্লো চার্ট। সো তুমি তোমার পোস্টার প্রেজেন্টেশনের আগেই তোমার লেআউটটা সিলেক্ট করে নিবে এবং সিলেক্ট করার পরেই কাজগুলো ধরবে। তাহলে দেখবে বাকি পুরো কাজটা তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আর এই কাজটা আরো সহজ করার জন্য তোমাকে একটা ভালো রেফারেন্স দিতে পারে পিন্টারেস্ট। pinterest.com এ গেলে তুমি যদি সার্চ করো একাডেমিক পোস্টার প্রেজেন্টেশন, তুমি খুব সুন্দর সুন্দর একাডেমিক পোস্টার প্রেজেন্টেশনের রেফারেন্স দেখতে পারবে। এখানে হাজারো হাজারো লাখো লাখো পোস্টার প্রেজেন্টেশনের রেফারেন্স দেয়া আছে, যেটা তোমার পোস্টার প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর উদাহরণ, এক্সাম্পল, রেফারেন্স হিসেবে কাজ করবে। আরো একটা ভালো জায়গা আছে যেটার নাম হলো ক্যানভা। তুমি canva.com এ গেলে এখানে যদি পোস্টার প্রেজেন্টেশন দিয়ে সার্চ করো তুমি অনেক সুন্দর সুন্দর পোস্টার প্রেজেন্টেশনের রেডিমেড টেমপ্লেট দেখতে পারবে এবং ওই রেডিমেড টেমপ্লেট দিয়েও তুমি সুন্দর করে তোমার পোস্টারের এলিমেন্টগুলো ডিজাইন করতে পারবে। দেখো ক্যানভাতে গেলে তুমি পুরো আর্ট পেপারের পুরো পার্টটা তো আর ডিজাইন করে প্রিন্ট করতে পারছো না, তাই না? বাট এই পুরো আর্ট পেপারের যে ছোট ছোট এলিমেন্টগুলো আছে যেটা A4 সাইজে করা যায় সেটা কিন্তু ক্যানভাতে ইজিলি ডিজাইন করতে পারো এবং ক্যানভাতে ডিজাইন করে দেন এই পার্টটুকু প্রিন্ট করে তুমি চাইলে তোমার যে পোস্টার প্রেজেন্টেশনে আর্ট পেপারটা আছে সেটার উপর পেস্ট করে পুরো পোস্টারটা আলাদা আলাদা ভাবে কম্পোনেন্ট ডিজাইন করে সাজাতে পারো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমরা শিখলে আর্ট পেপারের সাইজ, সেটার মার্জিন, ডিফারেন্ট লেআউট এবং ভালো পোস্টার প্রেজেন্টেশন খোঁজার রেফারেন্স যেটা pinterest.com এবং সুন্দর সুন্দর পোস্টার বানানোর বা এলিমেন্ট তৈরি করার একটা টুল canva.com। তো আশা করি এর সবকিছু তোমার নেক্সট পোস্টার বানানোতে তোমার কাজগুলোকে অনেক সহজ করে দিবে। দেখো প্রতিটা পোস্টারের ছবিগুলো হলো সেই পোস্টারের একদম কোর এলিমেন্ট। ছবির কারণে পোস্টারগুলো দেখতে অনেক সুন্দর হয়। আমার প্রশ্ন আসে ছবিগুলো বাছাই করবে কিভাবে বা ছবিগুলো আঁকবেই বা কিভাবে? শুরুতে তোমাকে ডিসাইড করতে হবে এই যে ছবিগুলো এগুলো পাবে কোথা থেকে। দুটো জিনিস হতে পারে, এক তুমি ছবিগুলো নিজে থেকে আঁকতে পারো, সেটা একটা অপশন হতে পারে। যেমন আমি তোমাকে একটা রেফারেন্স দেখাই, এই যে পোস্টারটা আছে এই পোস্টারের সবগুলো ছবি কিন্তু হাতে আঁকা, হাতে এঁকে এখানে বসানো হয়েছে। তাই তুমি যদি একক প্রেজেন্টেশন দিতে থাকো সেক্ষেত্রে যদি তোমার হাতে আঁকার স্কিল খুবই ভালো হয় তুমি এই কাজটা করতে পারো। আর দলগত প্রেজেন্টেশনে দেখা যায় যে দলের অ্যাটলিস্ট একজন
খুব সুন্দর আঁকে, সেক্ষেত্রে সে যদি খুব সুন্দর করে এঁকে ছবিগুলো দেয় তাহলে সেটা ব্যবহার করতে পারো। সেটা হলো একটা অপশন। এটার জন্য মেইন চ্যালেঞ্জ হলো একজনকে খুব সুন্দর ছবি আঁকার স্কিল থাকতে হবে। দ্বিতীয়ত, তুমি চাইলে এই ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করেও প্রিন্ট করে বসাতে পারো। আর যদি ইন্টারনেট থেকে ব্যবহার করতে চাও তাহলে তুমি দুটো কাজ করতে পারো। একটা হলো তুমি ইন্টারনেট থেকে নিতে পারো ওপেন সোর্স, অথবা তুমি তোমার পাঠ্য বইও ব্যবহার করতে পারো। ধরে নেই তুমি শুধুমাত্র ইন্টারনেট থেকে ওপেন সোর্স বিভিন্ন জিনিসপত্র থেকে ঘেটে ছবি ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তুমি গুগলে যাও। খুবই সিম্পল, গুগলে যে এখানকার সার্চ বক্সে লিখো তুমি এক্স্যাক্টলি কি খুঁজতে চাচ্ছ, সেটা লিখে ফেলার পরে সেটা দিয়ে সার্চ দাও। যেমন এখানে আমরা পিকচার অফ চিটাগং পোর্ট সেটা খুঁজতে চেয়েছি, এটা আমরা সার্চ করব। সার্চ দেওয়ার পরে আমরা ইমেজেসে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করলে শুধুমাত্র ছবিগুলো আমাদের সামনে চলে আসবে। এরপর আমাদের যেই ছবি পছন্দ সেই ছবিটাকে সেভ করব। সেভ করার পরে আমরা সেটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমাদের হাতে চলে আসবে। এছাড়াও আমরা চাইলে unsplash.com অথবা pixels.com এরকম সাইটের থেকেও খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করতে পারি। সেকেন্ড অপশন, তুমি যদি চাও তোমার পাঠ্য বইয়ের ছবি ব্যবহার করবে তাহলে কি করতে পারো? তাহলে তোমার যেটা করতে হবে সেটা হলো nctv.gov.bd এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে এই যে পাঠ্যপুস্তক যেই বাটনটা আছে সেখানে ক্লিক করে এই জায়গাতে ক্লিক করে মাধ্যমিক স্তর বাছাই করে তোমার ক্লাস শ্রেণী দিয়ে কোন বইটা দরকার সেটা নির্বাচন করবে। নির্বাচন করার পরে তুমি বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন যে পিডিএফটা আছে সেটা নামিয়ে ফেলতে পারো। নামিয়ে ফেলার পরে তুমি এইভাবে প্রতিটা পৃষ্ঠা দেখতে পারবে। তোমার যেই পৃষ্ঠাটা প্রিন্ট করার দরকার সেটা এখানে দিয়ে ওই পৃষ্ঠাটা প্রিন্ট করে ফেললেই বইয়ের যে এক্স্যাক্ট ছবিটা আছে সেটা কিন্তু তুমি প্রিন্ট করে ফেলতে পারো। শুধু তাই নয়, তুমি চাইলে তোমার আশেপাশে যে খবরের কাগজ আছে, অনেক আগেকার যে খবরের কাগজগুলো আছে সেগুলো কিন্তু বাসায় পড়ে থাকে, বা বাসায় বিভিন্ন সুন্দর সুন্দর ম্যাগাজিন থাকে, তুমি চাইলে খবরের কাগজ বা ম্যাগাজিন থেকেও কেটে ছবি ব্যবহার করতে পারো। আরেকটা জিনিস মাথায় রেখো, এই যে ছবিগুলো ব্যবহার করবা, ছবি কিন্তু ব্যবহার করার সময় সাইজ অনুযায়ী কেটে ব্যবহার করতে হবে। যেমন দেখো, আমরা ইন্টারনেট থেকে এই বটলের ছবিটা ডাউনলোড করে প্রিন্ট করেছি, তারপরে কাঁচি দিয়ে কেটে এরকম কাট আউট বের করেছি। দেখতে অনেক সুন্দর লাগছে না? বা তুমি দেখো এই যে এখানে একটা ছেলে ঘুমোচ্ছে, এই ছবিটাও সুন্দর করে কাট আউট বের করেছি। সো ওভারঅল বড় ছবির থেকে এরকম যদি আমরা কাট আউট বের করে তারপরে আমাদের পোস্টারগুলোতে পেস্ট করি তাহলে এই ছবিগুলো দেখতে আরো সুন্দর লাগবে, দূর থেকেও জিনিসপত্রগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। সো এই হলো ছবির ব্যবহার। শুরুতে যেটা বললাম, আগে ডিসাইড করতে হবে আঁকবে নাকি প্রিন্ট করবে। আঁকলে তো এঁকেই ফেললে, যদি প্রিন্ট করো তাহলে ডিসাইড করতে হবে ইন্টারনেট থেকে ওপেন সোর্স কোনো একটা ছবি নিবে নাকি তোমার পাঠ্যপুস্তক থেকে নিবে। তারপরে ছবি সিলেক্ট করার পর ডাউনলোড করে প্রিন্ট করে সেটাকে কাট আউট বের করে আঠা দিয়ে তোমার পোস্টারে লাগিয়ে ফেলবে। এবং প্লিজ এনশিওর করবে একটা পোস্টারে যদি অনেকগুলো ছবি থাকে তাহলে প্রতিটা ছবির জন্য সেম প্যাটার্ন ফলো করে। এক একটা ছবি যদি এক এক রকম হয় তাহলে কিন্তু কোহেরেন্সে বাড়ি খাবে, অ্যান্ড সেটার কারণে তোমার পোস্টারটি দেখতে একটু ছন্ন ছাড়া মনে হবে। সো ইয়াপ, তোমার নেক্সট পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে ছবি সিলেক্ট করার এবং ছবি পেস্ট করার এই আইডিয়াগুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ তোমার নেক্সট পোস্টারটা চমৎকার হবে। আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো তোমার পোস্টারের লেখাগুলো কেমন হওয়া দরকার। দেখো, দুই ধরনের লেখা হতে পারে। এক, তুমি নিজে হাতে কলমে লিখতে পারো। দুই, তুমি চাইলে একটা জায়গায় লিখে সেটাকে প্রিন্ট করে প্রিন্টেড কপি সেখানে বসাতে পারো। দেখো, তোমরা পোস্টারের থেকে অনেক বেশি দেখেছো হলো নিউজ পেপার। নিউজ পেপার যদি দেখে থাকো তাহলে দেখবা নিউজ পেপারে তিন ধরনের লেখা থাকে। একটা বড় করে হেডিং থাকে, তার নিচে একটু ছোট তার থেকে সাব হেডিং থাকে, আর তারপরে ডিটেইল থাকে। পোস্টারেও ঠিক তেমনি ভাবে লেখাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। সব থেকে বড় যে পার্টটা আছে সেটাকে বলে হলো হেডিং, একদম বড় করে মাঝখানে থাকবে, দ্যাটস দ্য হেডলাইন। তার নিচে একটু ছোট করে যেটা থাকে সেটাকে বলে সাব হেডিং, আর তারপরে ডিটেলস যেখানে লেখা থাকে, বুলেট পয়েন্ট যেখানে লেখা থাকে, তথ্য যেখানে থাকে সেটা হলো ব্যাখ্যা। দেখো, তুমি যখন সংবাদপত্র পড়ো তখন তোমার সাথে সংবাদপত্রের ডিসটেন্স থাকে এতটুকু। তো সংবাদপত্র কাছ থেকেও কিন্তু যেহেতু দেখছো লেখা অনেক ছোট হলেও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু পোস্টার
সেটা কিন্তু এখানে প্রেজেন্ট করা হবে পুরো ক্লাসরুমের আইডিয়ালি সবার দেখতে পাওয়ার কথা। তাই তোমার ফন্ট সাইজ বা তোমার হাতের লেখার সাইজ এমন হতে হবে যেন সেটা একটু দূর থেকেও দেখা যায়। এবার আসি হেডলাইন। হেডলাইন হলো তোমার যে আর্ট পেপারটা আছে, এটাকে তুমি খুললে তুমি চাইলে এইভাবে পোস্টারটা বানাতে পারো, তুমি চাইলে হরাইজন্টালিও বানাতে পারো। যেভাবেই বানাও না কেন একদম মাঝখানে হেডলাইনটা থাকবে মোটা মার্কার দিয়ে। হেডলাইনের ক্ষেত্রে অনেকে হালকা কালারের হাইলাইটার ব্যবহার করে। দেখো, হাইলাইটার ব্যবহার করলে হবে না, একদম গাঢ় কালারের, কালো, নীল, লাল, এমন কালার যেটা দূর থেকে দেখা যায় এমন করে সুন্দর করে হেডলাইনটা লিখবে। হেডলাইনে চাইলে নিচে আন্ডারলাইন করতে পারো, চাইলে চার সাইডে ডেকোর করতে পারো, যাই করো না কেন সোজা কথা তোমার হেডলাইনটার জন্য তোমার ক্লাসে 40 জন যদি থাকে, লাস্ট বেঞ্চে বসা তোমার যে বন্ধুরা আছে তারাও যেন ক্লিয়ারলি পড়তে পারে সেটা এনশিওর করবা। ঠিক আছে, নেক্সট আসি হলো সাবহেডিং। হেডলাইনের ঠিক পরে যে একটা ওয়ান লাইনার থাকে সেটাকে সাবহেডিং বলে, অথবা হেডলাইনের পরে বিভিন্ন কম্পোনেন্ট শুরুর আগে যে পার্টটা থাকে সেটাকেও বলে সাবহেডিং। হেডলাইন যদি সব থেকে বড় হয় তার থেকে একটু কম বড় হবে হলো সাবহেডিং। সাবহেডিংকেও হাইলাইট করবা। হাইলাইট করার ক্ষেত্রে অফকোর্স মার্কার দিয়ে লিখবা, চাইলে সেক্ষেত্রে হাইলাইটার দিয়ে নিচে একটা লাইন টেনে বা হাইলাইটার দিয়ে পুরোটা রং করে অথবা নিচে বা চার সাইড দিয়ে বর্ডার করে তুমি ব্যাপারটাকে হাইলাইট করতে পারো, সো দ্যাট সাবহেডিংটা ক্লিয়ার হয়। তার কারণ হলো সাবহেডিং প্রতিটা কম্পোনেন্টের শুরুর পার্টটা নির্দেশ করে। ঠিক আছে, এরপরে যাই ব্যাখ্যা। ব্যাখ্যার ক্ষেত্রে পোস্টার যখন তুমি তৈরি করছো তখন খেয়াল রাখবে ডিটেইলে প্যাসেজ লিখবে না। প্যাসেজ কখন লিখে? যখন তোমার কোনো কিছু পড়তে হয়। তুমি যেহেতু সামনে দাঁড়িয়ে প্রেজেন্ট করছোই, তুমি তো বলেই দিচ্ছ, সেটা আবার সুন্দর করে প্যাসেজ আকারে পুরোটা ডিটেল লেখার কিন্তু কোনো দরকার নেই। এক্ষেত্রে যেটা মাথায় রাখতে পারো, মূল প্রতিপাদ্য যে বিষয়টা আছে, যেটা সব থেকে বেশি মনে রাখতে হবে বা যেই জিনিসটা জানলে ওর পুরোটার ব্যাপারে অ্যাট্রাকশন তৈরি হবে, সেরকম এক বা একাধিক পয়েন্টার বুলেট পয়েন্টও দিয়ে দিতে পারো, অথবা বড় করে শব্দ আকারেও দিতে পারো, বাট পুরো লাইন বাই লাইন প্যাসেজ দিও না। কারণ খেয়াল করে দেখো, তোমার পোস্টারের সাইজ যদি এটা হয়, তুমি যদি এখানে ডিটেইলে লিখো তাহলে সেটা কিন্তু খুব একটা দূর থেকে দেখা যাবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আসি এই যে লেখা, অনেক সময় আমরা লেখাগুলো লেখার পরে একদম ফাইনালি যে পোস্টারে পেস্ট করে ফেলি। এইটা করা কখনোই যাবে না। তুমি পোস্টারে যেই লেখা তুলবে সেটা অলওয়েজ আলাদা করে ড্রাফট করবে বা খসড়া করবে। যদি হাতে লিখো আলাদা করে হাতে লিখবে, যদি প্রিন্ট করো আলাদা করে প্রিন্ট করবে, অ্যান্ড চেক করবে সবকিছু ঠিক আছে কিনা, তথ্য ঠিক আছে কিনা, তোমার তথ্যের সোর্স ঠিক আছে কিনা, বানানে কোনো ভুল হয়েছে কিনা, সবকিছু চেক করে তুমি তোমার টিচারকে দেখাবে যে স্যার ম্যাডাম দেখেন এটা আমি আমার পোস্টারে এইসব তথ্য ব্যবহার করছি, ঠিক আছে কিনা। তুমি যদি দলগত প্রেজেন্টেশন দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার টিমে যারা আছে তাদেরকেও দেখিয়ে নাও। কয়েকজন মিলে প্রুফরিড করলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। যখন তুমি একেবারে নিশ্চিত যে তোমার সবগুলো পয়েন্টার ঠিক আছে, তারপরে সবগুলো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তুমি তোমার পোস্টারে বসিয়ে দিবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, তুমি যখন লিখছো, লেখার ক্ষেত্রে তোমার যদি 4 বন্ধু থাকে, 4 বন্ধু আলাদা করে লিখলে এবং লেখার পরে 4 বন্ধুর আলাদা লেখার পার্টটা সুন্দর করে পেস্ট করলে, একজনের লেখা এরকম, আরেকজনের লেখা এরকম, একটা আরো ছোট আর একটা একটু বড়, একটু মাঝখানে কাটাকাটি, দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। তাই এনশিওর করবে যার হাতের লেখা সব থেকে সুন্দর, খসড়াগুলো হয়ে যাওয়ার পরে সবগুলো খসড়া নিয়ে মূল প্রেজেন্টেশনে বা মূল পোস্টারে যে জিনিসগুলো যাবে সেটার জন্য একজনই লিখে, সো দ্যাট হ্যান্ডরাইটিং এর জন্য কোহেরেন্স থাকে। তো এটা একেবারেই নিষিদ্ধ, এটা ঠিক আছে। আর যদি তুমি প্রিন্ট করে দাও, প্রিন্টের ক্ষেত্রেও খেয়াল করে দেখো একটা ফন্টই ব্যবহার করো। অফকোর্স দুটো ফন্ট ব্যবহার করতে পারো ম্যাক্স, যে একটা ফন্ট হেডলাইনে ব্যবহার করলে আরেকটা ফন্ট দিয়ে সাবহেডিং এবং ব্যাখ্যা ব্যবহার করলে সেটা ঠিক আছে। অ্যান্ড মনে রাখতে হবে যে কোনো পোস্টারে লেখা দেওয়ার আগে অবশ্যই খসড়া করে নেবে, সেটা ঠিক থাকলেই তারপরে মূল প্রেজেন্টেশন বা মূল পোস্টার তুলবে, তার আগে কিন্তু একেবারেই নয়। তো আশা করি লেখার পার্টটা নিয়ে তোমাদের যাবতীয় দুশ্চিন্তা দূর হয়েছে। আর লেখা সুন্দর করার জন্য অবশ্যই মাল্টি কালার্ড কলম, মাল্টি কালার্ড মার্কার ব্যবহার করবে। হাইলাইট করার জন্য মোটা হাইলাইটার ব্যবহার করতে পারো, বেশ কিছু চিকন হাইলাইটার আছে সেটা ব্যবহার করতে পারো। দিন শেষে লেখাটাকে যেন আকর্ষণীয়ভাবে তুমি পোস্টারে তুলে ধরতে পারো সেটা অবশ্যই খেয়াল রাখবে।
পোস্টার কিভাবে কথা বলে সেটাই আজকের ক্লাসে তোমাদেরকে দেখাতে চাই। আজকে এই পোস্টারের মাধ্যমে তোমাদেরকে পুরো একটা কনসেপ্ট একেবারে হাতে কলমে বুঝিয়ে দিব এবং তোমরা বুঝতে পারবে পোস্টার শুধুমাত্র এখানে ঠায় দাঁড়িয়ে থাকার জন্য না, পোস্টার কথাও বলে, ব্যাখ্যাও দেয়, জিনিসপত্র বুঝিয়েও দেয়। তো চলো শুরু করি। এখন দেখো, বৃত্ত আমরা সবাই চিনি। এখন এই যে বৃত্তটা আছে, বৃত্তের একেবারে মাঝখানে যে একটা বিন্দু, এটাকে আমরা কেন্দ্রবিন্দু বলি। এই বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে যদি আমি অনেকগুলো বিন্দু আঁকি, বিন্দু 1 2 3 4 5 6, একে পুরোটা জুড়ে এরকম বিন্দুগুলোকে যদি যুক্ত করি, তাহলে যে বক্ররেখা পাওয়া যায় এটাকেই কিন্তু বৃত্ত বলে। এখন দেখো, এই যে কেন্দ্র থেকে এই যে প্রতিটা বিন্দু দূরত্ব কিন্তু সমান, এই যে সমান এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকেই বলে হলো বৃত্তের ব্যাসার্ধ, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ, তাহলে ব্যাস কি হবে? ব্যাসার্ধর ঠিক দ্বিগুণ, এতটুকু। এখন দেখো, ব্যাসার্ধ কিন্তু এই দ্বিগুণই হয়। বৃত্তের কেন্দ্র থেকে এই দেখো দুই সাইডে দেখেছো ব্যাস একদম কিন্তু মিলে গেছে। বৃত্তের কেন্দ্র থেকে যেই দুই প্রান্ত যুক্ত করলাম, এই যে যুক্তকারী এই লেন্থটা আছে, এটাকেই বলে ব্যাসের লেন্থ। এখন দেখো, ব্যাস তো পেয়ে গেলাম। এখানে দেখো আরেকটা দূরত্ব আছে, ডি থেকে সি, এই যে এখান থেকে এখানে, এটাকে বলে হলো বৃত্তের জ্যা। জ্যা মানে কি জানো? বৃত্তের যে কোনো দুটো বিন্দু, যেমন এই হলুদটা থেকে এই লালটা, এই সবুজটা থেকে এই সবুজটা, বা এই লালটা থেকে এই হলুদটা, প্রতিটাই এক একটা জ্যা। ইনফ্যাক্ট মজার বিষয় কি জানো? বৃত্তের যে ব্যাসটা আছে না, এই যে কেন্দ্রগামী, এটাকেও কিন্তু একটা জ্যা বলা যায়। এটা হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। এখন দেখো, জ্যা তো বুঝতেই পারলাম, তাই না? এবার আসি পরিধি। বৃত্তের মনে করো একদম এই প্রথম বিন্দু থেকে আমি শুরু করলাম, আস্তে 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 আমার সুতাটাকে আমি ঘুরিয়ে আনলাম, এই ঘুরাচ্ছি, ঘুরাতে 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 একদম মিলে গেল, দেখেছো পুরো দুটো পয়েন্ট। এখন এই যে পুরো বৃত্ত ঘুরে আসলাম, তার মানে এই যে সুতোটার যে দৈর্ঘ্য, এটাই হলো বৃত্তের পরিধি। এখন যদি দেখো, বৃত্তের ব্যাসার্ধ মানে কি? এই যে আর, সো আমি বৃত্তের ব্যাসার্ধর জায়গায় এখানে আর লিখি। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। এরপর বৃত্তের ব্যাস কি হবে? ব্যাসার্ধর দ্বিগুণ, তার মানে বৃত্তের ব্যাস হবে হলো 2r। আর বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হলো 2πr। এখন তোমাকে যদি আমি আর এর মান বলে দেই, যে জানো এই যে আর আছে, এই আর এর মান হলো 2, তাহলে ব্যাসার্ধের মান তুমি বের করতে পারবে, ক্ষেত্রফল বের করতে পারবে, ব্যাস বের করতে পারবে, পরিধি বের করতে পারবে, সবগুলোই কিন্তু বের করতে পারবে। ঠিক মজার না? আজকে আমি আমার পোস্টার দিয়ে তোমাকে বৃত্তের সবকিছু কত সুন্দর করে একটা সুতোর মাধ্যমে বুঝিয়ে দিলাম। তার মানে কি? এই পোস্টারটা কিন্তু কথা বলছে, এই পোস্টারটা তোমাকে শিখিয়ে দিচ্ছে, তোমাকে ব্যাখ্যা করছে। তাই নেক্সট টাইম তুমি চাইলে এরকম ইন্টারঅ্যাক্টিভ পোস্টার বানাতে পারবে, যেই পোস্টার দিয়ে তুমি খুব সুন্দর করে যে কোনো একটা বিষয়কে উপস্থাপন করতে পারবে। এটা কি শুধুমাত্র বৃত্ত দিয়ে হয়? একদম না। তুমি চাইলে অনেক নতুন নতুন কনসেপ্টও কিন্তু এটার মাধ্যমে বোঝাতে পারো। যেমন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, সায়েন্সের উদাহরণ। দেখো, এখানে ক্লোরিন পরমাণু মডেলটাকে খুব সুন্দর করে বোতাম ব্যবহার করে গুছিয়ে বোঝানো হয়েছে, এবং এটার মাধ্যমে কিন্তু আমি বোতামগুলো সরিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে কাজ করে সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে পারি। চাইলে এরকম একটা হরাইজন্টাল ফরম্যাট ব্যবহার করতে পারো, চাইলে এরকম ভার্টিক্যাল ব্যবহার করতে পারো। সবসময় এত বড় কিছু বানাতে হবে এমন কোনো কথা নাই, তুমি চাইলে ছোট করেও কিন্তু বানাতে পারো। দিন শেষে মোট কথা হলো, তোমার পোস্টারটাকে আরো ইন্টারঅ্যাক্টিভ করানো, তোমার পোস্টারটা যেন অ্যাটেনশন পায় সেই ব্যবস্থা করা, আর পোস্টারটি ব্যবহার করে একটা নতুন জিনিস বা একটা কনসেপ্টকে এত সহজভাবে উপস্থাপন করা, যেটা আগে কখনো কেউ ভেবে দেখেনি। তো আশা করি এই ইন্টারঅ্যাক্টিভ পোস্টারের আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্টে যেই টপিকই আসুক না কেন, সেটার একটা ইন্টারঅ্যাক্টিভ পোস্টার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিও।